আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবিকেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার। সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত রাতে রাজধানীর বেলি রোডের নওরতন কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মিরপুর থানার একটি হত্যা মামলার এজাহার নামীয় আসামি। এরপর জানিয়ে দিব, সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তার। সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে রাজধানীর একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি রাজধানীর সেগুনবাগিচায় আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি রেজাউল করিম মল্লিক। এদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের আন্ডারওয়ার্ল্ড কানেকশন। গত রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে জ্যোতি গ্রেপ্তার হয়েছেন। তিনি রিমান্ডে জানিয়েছেন তার সাথে আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীদের গভীর সম্পর্ক ছিল। তিনি তার বাবার নাম ভাঙিয়ে এদের কাছ থেকে নানারকম সুযোগ সুবিধা নিতেন। এদিকে ছাত্র জনতার আন্দোলনে আত্মত্যাগকারীরা জাতীয় বীর বলল বাংলাদেশ জামাত ইসলাম। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর রহমান বলেছেন, জামাত ইসলাম মানবতার পাশে আছে। ফ্যাসিবাদীদের পালিয়ে যেতে হয়েছে। বিগত ছাত্র জনতার আন্দোলনে নিহত পঙ্কজ কুমার কর সহ আত্মত্যাগকারীরা জাতীয় বীর হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ককে কুপিয়ে জখম। হবিগঞ্জের চুনারুঘাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ককে কুপিয়ে জখম করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, বাড়তে পারে 3 বিভাগের নদ নদীর পানি। বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে ঢাকা, বরিশাল, খুলনা বিভাগের নদ নদীর পানি বাড়তে পারে। তবে দেশের সব প্রধান নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রিয় দর্শক, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে সব তথ্য জানানো হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার। সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার 15 সেপ্টেম্বর রাত 11টায় রাজধানীর বেইলি রোডে নওরতন কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মিরপুর থানার একটি মামলা এজাহার নামীয় আসামি। পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আসাদুজ্জামান নূর শেখ হাসিনার 3য় মন্ত্রিসভায় বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 2001 সাল থেকে 2024 সাল পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়নে নীলফামারী 2 আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। 2024 সালে অসহযোগ আন্দোলনের পর রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান। আসাদুজ্জামান নূর রাজনীতির পাশাপাশি 110টিরও বেশি টেলিভিশন, চলচ্চিত্র ও ধারাবাহিক অভিনয় করেছেন। সংস্কৃতিতে অবদান রাখার জন্য 2018 সালে তিনি স্বাধীনতা পুরস্কার লাভ করেন। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছেন। সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তার। সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার 15 সেপ্টেম্বর রাতে রাজধানী সেগুনবাগিচা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি জানান ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অতিরিক্ত কমিশনার ডিবি রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আইন অনুযায়ী তার রিমান্ড চেয়ে আগামীকাল সোমবার আদালতে পাঠানো
চালানো হবে। গ্রেপ্তার মাহবুব আলী হবিগঞ্জ ৪ মাধবপুর চুনাঘাট আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে 2014 সাল থেকে টানা দুবারের সংসদ সদস্য ছিলেন। তবে 2024 সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সাইদ হক সুমনের কাছ থেকে হেরে যান তিনি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে আন্ডারওয়ার্ল্ড কানেকশন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে জ্যোতির সাথে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসীদের সঙ্গে গভীর সখ্যের তথ্য মিলেছে। এসব সন্ত্রাসীদের কাছ থেকে সময়ে অসময়ে জ্যোতি নানা সহযোগিতা নিত, আর বিনিময়ে বাবার ক্ষমতার দাপটে তাদের আশ্রয় প্রশ্রয় দিত। ওইসব সন্ত্রাসী অবৈধ কর্মের মাধ্যমে যে অর্থ হাতিয়ে নিত তারও একটি ভোগ পেত জ্যোতি। বিদেশে অবস্থানরত সন্ত্রাসীদের সাথে ওই জ্যোতির ব্যবসায় অংশীদারিত্ব থাকার কথাও জানা গেছে। দেশ থেকে সে কোটি কোটি টাকা পাচার করেছে বলেও অভিযোগ রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার হত্যার অভিযোগে বেশ কিছু মামলার আসামি হয়েছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পলাতক আসাদুজ্জামান খান কামাল। তারই ছেলে জ্যোতি বাবা স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার সুবাদে এক সময় প্রশাসনে তার ব্যাপক দাপট ছিল। কথিত আছে পুলিশ প্রশাসনের কাছে জ্যোতি ছিল অঘোষিত স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশের পদায়ন ও রদবদলের নায়ক সাদি মুদাস্সির খান জ্যোতি সম্প্রতি 1 মাস যুক্তরাষ্ট্র সফর শেষে গত 30 জুলাই দেশে ফিরে আসে। এরপর তার বাহিনী নিয়ে নজর দেন ছাত্র জনতার আন্দোলন দমনের কাজে। 5 আগস্ট অভ্যুত্থানে শেখ হাসিনার পতন এবং ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। গত 13 সেপ্টেম্বর উত্তরার এক বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরের দিন আদালতে সোপর্দ করে 4 দিনের রিমান্ডে নেয় পুলিশ। জ্যোতির বিরুদ্ধে অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে তিনি বিদেশে শত কোটি টাকা পাচার করেছে। সংশ্লিষ্ট সূত্র জানা যায় এই জ্যোতির আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীদের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্রের মিল্কি হত্যার মামলায় পলাতক আসামি চঞ্চলের সাথে বৈঠক করেন এবং তার ব্যবসার অংশীদার হন। এই ব্যবসায় তিনি অর্ধশত কোটি টাকা বিনিয়োগ করেন বলে জানা গেছে। ছাত্র জনতার আন্দোলনে আত্মত্যাগকারীরা জাতীয় বীর বললেন জামাত। জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জামাত মানবতার পাশে আছে। ফ্যাসিবাদীদের পালিয়ে যেতে হয়েছে। বিগত ছাত্র জনতার আন্দোলনে নিহত পঙ্কজ কুমার সহ আত্মত্যাগকারী জাতীয় বীর হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। রোববার 15 সেপ্টেম্বর বিকেলে সিলেট মহানগর জামাতে ইসলামীর উদ্যোগে গত 5 আগস্ট পুলিশের গুলিতে নিহত সিএনজি অটোচালক পঙ্কজ কুমার করের ভাততলার ঝালপাড়ার বাসায় পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আর্থিক সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন। এ সময় জামাতের পক্ষ থেকে পঙ্কজ কুমারের বাবা নিখিল কুমার করের হাতে নগদ 2 লাখ টাকা তুলে দেয়। অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আরো বলেন, আওয়ামী লীগ বাকশালী সরকার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করে দেশের গণহত্যা গুনখুমের রাজনীতি শুরু করেছিল। তারা ফকর মঈন সরকারের সঙ্গে আতত করে ক্ষমতায় গিয়ে পিলখানা ট্রেজিড ঘটিয়ে দেশপ্রেমিক সেনা সদস্যদের হত্যার মাধ্যমে গণহত্যার রাজনীতি শুরু করে। গত জুলাই আগস্টে ছাত্র জনতার উপর নৃশংস গণহত্যায় তাদের পতন নিশ্চিত হয়েছে। শুধু তা হয়নি, ফ্যাসিবাদীদের দেশ ছেড়ে পালাতে হয়েছে। তিনি বলেন, নগ্ন দলকারীদের মাধ্যমে বাকশালী সরকার রাষ্ট্রযন্ত্রকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। লুটপাট ও দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতি 12টা বাজিয়ে দিয়েছে। বিচারের নামে আদর্শিক মোকাবেলায় শীর্ষ জামাত নেতাদের ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। জামাত মানবতার কল্যাণে কাজ করে, সেটা বাকশালীদের পছন্দ হয়নি। তাই তারা নির্যাতনের স্টিম রোলার চালিয়ে জামাতকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামাতের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম, মহানগর জামাত নেতা মাওলানা আব্দুল মুফতি, হাফিজ মোশাহিদ আহমদ, দক্ষিণ সুরমা থানার জামাতের আমির মাওলানা মুজিবুর রহমান, সেক্রেটারি ফয়জুল ইসলাম, জয়গিদ্দার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগরী সভাপতি শরীফ মাহমুদ, ঝালপাড়া পঞ্চায়েত কমিটির সেক্রেটারি জুনায়েদ আহমেদ ও মুরব্বী নীলমণি প্রমুখ। হবিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ককে কুপিয়ে জখম।
হবিগঞ্জের চুনারু ঘাটে বৈষম্য বিরোধী আন্দোলনের এক সমন্বয়কে কুপিয়ে জখম করা হয়েছে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রোববার 15 সেপ্টেম্বর রাত 9:30টার দিকে চুনারুঘাট পৌর শহরের বড় মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে। আহত কামরুল ইসলাম 20 চুনারঘাট পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিজান মিয়ার ছেলে। তিনি ছাত্র আন্দোলনে সমন্বয়কের ভূমিকা ছিলেন। জানা যায়, সম্প্রতি চুনারুঘাট বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক কামরুল ইসলাম তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এই স্ট্যাটাসকে কেন্দ্র করে তার সঙ্গে কথা কাটাকাটি হয় দেওরগাছ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজীব আহমেদ সহ কয়েকজনের। এর জের ধরে কামরুল ইসলামকে বেধড়ক পিটানোর পাশাপাশি কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি হিলেল জানায়, বিষয়টি শুনছি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।